15 নাম্বার পার্টে আমরা দেখেছি লি তার পরিবারের হাড়গুলো নেওয়ার আগেই মেমোরিয়ালের লোকেরা হাড়গুলো একটা গর্তে ফেলে দিয়েছিল, কারণ যে মেমোরিয়ালের কন্ট্রাক্ট রিনিউ করেনি। এসবের জন্য লি অনেক রেগে যায় আর সে ভাবতে থাকে সে কোনো অবস্থায় জেজেকে আর জীবিত ছাড়বে না। এই পার্টের শুরুতে আমরা দেখতে পাই জে অফিস থেকে বের হয়েছে। তখন লি তার পেছনে পেছনে যাচ্ছিল আর তার হাতে ছিল একটা রড, কারণ সে জেজেকে আজই মারতে চায়। লি দৌড়ে জেজের উপরে হামলা করতে যাবে, তখন হঠাৎ করে কেউ তাকে জোরে ধরে সাইডে নিয়ে যায় আর সে অন্য কেউই না বরং প্যানি ছিল। প্যানি লিকে বলে, এটা তুমি কি করতে যাচ্ছিলে? এরকম করে তুমি ফেসে যাবে আর কিচ্ছু হবে না, তাকে এভাবে শেষ করা যাবে না, প্লিজ বোঝো ব্যাপারটা। এটা বলে সে লিকে জড়িয়ে ধরে। তারপর লি একটু শান্ত হয়। পরে আমরা তাদের দুজনকে ছাদে দেখতে পাই। লি প্যানিকে বলে, তুমি তো জানোই প্রথমে সে আমার পরিবারকে মেরে ফেলেছে আর সে দ্বিতীয়বার আবারও মারার চেষ্টা করছে। ছেলে হয়ে এবারও অসহায়ের মতো দাঁড়িয়ে রইলাম, জেজেকে কিছুই করতে পারিনি, কিন্তু আমি তাকে ছাড়বো না। এতটাই কষ্ট দিয়ে মারবো যাতে সে মনে করে কেন এই দুনিয়ায় সে জন্মগ্রহণ করেছে, তার টাকা পয়সা, তার পরিবার সবকিছুই শেষ করে দেব। তখন গিয়ে আমার শান্তি হবে। পরের দিন সকালে চেয়ারম্যান তার পরিবারের সাথে নাস্তা করছিল। তিনি তার মুখে কিছু দিতেই যাবে, তখনই চেয়ারম্যানের ওয়াইফ বলে, যদি তুমি ওই অ্যান্ড্রুকে বড় পজিশন দেওয়ার কথা ভাবো তাহলে খুবই খারাপ হবে। চেয়ারম্যান বলে, প্লিজ সকাল সকাল আমার মাথাটা খেও না। তখন চেয়ারম্যানের ওয়াইফ বলে, ডোডো গ্রুপ শুধু আপনার কষ্টে দাঁড়ায়নি, এর জন্য আমিও কষ্ট করেছি। যদি আমি না থাকতাম তাহলে এই কোম্পানির দেয়ালও ভেঙে যেত। আমার কষ্ট আর আমার ভাইয়ের টাকা দিয়ে এই কোম্পানি বাঁচিয়েছি, তুমি কি ভুলে গেছো? তখন চেয়ারম্যান বলে, তুমি পুরনো কথা কেন তুলছো? তুমি অনেক কিছু করেছো, আমিও তোমার জন্য অনেক কিছুই করেছি, বুঝতে পেরেছো? এত বছর আমি তোমাকে ওইসব কিছু দিয়েছি যা তুমি চাইতে। তুমি আমার থেকে যত টাকা চাও নিতে পারো, কিন্তু এই সময় চুপ করো প্লিজ। চেয়ারম্যানের ওয়াইফ রেগে উঠে চলে যায়। তখন সিন্ডি বলে, বাবা আপনি যা করছেন এটা ভুল। আপনার বলার জন্য ওই অ্যান্ড্রু আমার ভাই হতে পারে না, সে শুধু আপনার ছেলে, আমার কিছুই লাগে না। এটা বলে সেও চলে যায়। অন্যদিকে এন্ড্রিউ তার অফিসে বসে জিনার ব্যাপারেই ভাবতে থাকে। তার রেস্টুরেন্টে গিয়ে ডিনার করা, তারপর জিনা তাকে একবার বলেছিল আমার সাথে কখনো দেখা করো না, আর তারপর এন্ড্রিউয়ের মাতাল অবস্থায় তার বাসায় যাওয়া, এসব কিছু ভেবে সে লজ্জা পায় যে এটা আমি কি করলাম। কোথাও আবার সে এটা ভেবে না নেয় যে আমি তাকে মিস করছি। তখন সেখানে চেয়ারম্যান এসে এন্ড্রিউকে একটা মিটিং এর জন্য ডাকে। যেও আসে আর লিকে বলে, কোথাও চেয়ারম্যান তো আবার আমাদের প্ল্যানের ব্যাপারে জেনে গেল না, তাছাড়া সে মিটিং কেন ডেকেছে? লিয়ের এখানে জেজের উপরে অনেক রাগ হয়, কিন্তু সে কন্ট্রোল করে বলে, আমি জানি না, আপনি নিজে গিয়ে দেখে নিন। এখানে মিটিং এ চেয়ারম্যান বলে যে এতক্ষণে আপনারা নিশ্চয়ই আনঅফিসিয়ালি অ্যানাউন্সের মাধ্যমে এন্ড্রু সম্পর্কে কিছু জানতে পেরেছেন, কিন্তু আজ আমি অফিসিয়ালি অ্যানাউন্স করব যে এন্ড্রু আমার ছেলে, আর আজ থেকে সে এসপিডির ভাইস চেয়ারম্যানও। সবাই চমকে যায় আর জেজেও অনেক খুশি হয়ে যায়। মিটিং এর পর সিন্ডি এসে চেয়ারম্যানকে জিজ্ঞাসা করে, বাবা আপনি কোন কোয়ালিফিকেশনের মাধ্যমে তাকে ভাইস চেয়ারম্যান করেছেন? তখন চেয়ারম্যান বলে, শোনো আমার কথা, তুমি আর তোমার ভাই পাহাড় থেকে ডোডো গ্রুপকে খাদে ফেলে দেওয়ার অনেক চেষ্টা করেছিলে, তারপর থেকে আমার তোমাদের দুজনের উপরে আর ভরসা নেই। আর আমার মনে হয় এন্ড্রুকেও নিজেকে প্রমাণ করার জন্য একটা সুযোগ দেওয়া দরকার। সে এন্ড্রুকে বলে, তুমি আমার থেকে কি এক্সপেক্ট করো সেটা আমি জানি না, কিন্তু আমি তোমাকে ওই সব কিছু দেব যা আমি আমার বাকি 2 বাচ্চাকে দিয়েছি। তোমার কাজ শুধু নিজেকে প্রমাণ করে দেখানো যে তুমি এই কোম্পানি চালাতে পারবে। এই কথা বলে সে চলে যায়। এন্ড্রু তো অনেক খুশি হয়ে যায়। সে আজকে সিন্ডিকে বলে, আরে আমার বোন, আমার এই শক ট্রিটমেন্ট তোমার কেমন লাগলো? সিন্ডি অনেক রেগে যায় আর বলে, তুমি আমার ভাই কখনোই হতে পারবে না। এন্ড্রু বলে, তুমি আমাকে ভাই মানো বা না মানো, কিন্তু এই জন্মে তুমি আমার একমাত্র বোন। এরকম ভাবে সে ডায়লগ দিয়ে চলে যায়। সিন্ডি রেগে রেগে চিৎকার করে বলে, চ্যাং তুমি কোথায়? চ্যাংকে আপনাদের মনে আছে তো? আরে লিয়ের কথা বলছি। তারপর সিন্ডি লিকে খুঁজতে থাকে। লি নোটিশ দেখে বুঝতে পারে এন্ড্রুকে এসপিডি টিমের ভাইস চেয়ারম্যান বানানো হয়েছে। তখন সেখানে মোজো এসে বলে, আমি জানতাম এরকম কিছুই হবে, কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না যে চেয়ারম্যান এন্ড্রুকে এত তাড়াতাড়ি এরকম বড় পজিশনে বসিয়ে দেবে। লি বলে, আমি তার অবস্থা নিয়ে চিন্তিত নই, কিন্তু সে যেন আমাদের রাস্তায় কখনো না আসে এটা আমাদের নিশ্চিত করতে হবে। সে যে সাথে মিলে আছে, তাই আপনিও সাবধানে থাকবেন। মুজে বলে, আমি ওই সব কিছুই চেয়ারম্যানকে বলে দিয়েছি, আর চেয়ারম্যানের মাথায় অন্য কিছুই প্ল্যান ঘুরছে। এখান থেকে পরের সিনে জে আর লিকে একটা রেস্টুরেন্টে বসে থাকতে দেখতে পাই। জে বলে, চেয়ারম্যান আমাদের প্ল্যানের ব্যাপারে হয়তো জেনে গেছে, সম্ভবত এই কারণেই তিনি কোম্পানির বাকি শেয়ারগুলো কেনা শুরু করেছেন। আমাদেরকে কিছুদিনের মধ্যেই বাকি শেয়ারগুলো কেনা শুরু করতে হবে,
তখন জেজের বডিগার্ড আসে আর তাদেরকে 30টা পেন ড্রাইভ দেয়, যার ভেতরে ওই 30টা ফেক অ্যাকাউন্টের অ্যাক্সেস ডিটেলস আছে। তো এখানে 30টি অ্যাকাউন্টের পেন ড্রাইভ জেজেকে দেওয়া হয়। আর তখন লি ভাবতে থাকে যে আসলে লি আর প্যানি মিলে 30টা ফেক অ্যাকাউন্ট খুলেছিল। এখন কোনোভাবে তাদের জেজে 30টি পেন ড্রাইভ সরিয়ে ফেলতে হবে আর তাদের নিজস্ব 30টা পেন ড্রাইভ রাখতে হবে, যাতে জেজের অ্যাকাউন্টের বদলে তাদের অ্যাকাউন্টে টাকা ডিপোজিট হয়ে যায়। তারপর আমরা প্রেজেন্টে দেখি লি জেজেকে জিজ্ঞাসা করে, স্যার আমরা কি এখন অফিসে যাব? জেজে বলে, তোমরা দুজন অফিসে যাও, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা শেষ করে আমি চলে আসব। এটা বলে সেখান থেকে জেজে উঠে চলে যায়। তখন লি বডিগার্ডকে বলে, আমি স্যারকে দরজা পর্যন্ত ছেড়ে আসি। এটা বলে সে জেজেকে ছাড়তে বাইরে আসে। তখন সে সেখানকার স্টাফকে দেখে একটা আইডিয়া ভাবে। পরের সিনে লি আর বডিগার্ড রেস্টুরেন্ট থেকে বাইরে যাচ্ছে। তখন ওই স্টাফকে সে ইশারা করে। তারপর সে একটা ট্রেতে জুস, পানি ইত্যাদি নিয়ে আসে এবং হঠাৎ করে সে এইসব কিছু বডিগার্ডের উপরে এমন ভাবে ফেলে দেয় মনে হয় অ্যাক্সিডেন্টালি হয়েছে। স্টাফ বলে, সরি স্যার, ভুল হয়ে গেছে। বডিগার্ড তাকে কিছুই বলে না এবং সোজা বাথরুমে চলে যায়। তারপর যেরকম লি এক্সপেক্ট করেছিল, বডিগার্ড লিকে সেই পেন ড্রাইভ সম্বলিত একটা ব্যাগ দেয় এবং তাকে একটা কাজ করতে বলে যে তুমি ভেতরে যাওয়ার দেখো এর ভেতরে সবকিছু ঠিক আছে কিনা। এটা বলে সে ড্রেস পরিষ্কার করার জন্য ভেতরে যায় আর এটা লির জন্য একটা অনেক বড় সুযোগ ছিল। তারপর সে ওই ব্যাগ থেকে পেনড্রাইভ বের করে ডাস্টবিনে ফেলে দেয় আর তার বদলে নিজের বানানো 30টা পেনড্রাইভ রেখে দেয়। যখন বডিগার্ড বাইরে আসে তখন লি বলে, আমি চেক করে নিয়েছি, পুরো 30টাই আছে। তারপর দুজন এখান থেকে জেজে সিক্রেট অফিসে যায়, যেখানে সে প্রত্যেককে একটা বা দুইটা করে পেনড্রাইভ দিয়ে বলে এর মধ্যে ওই ফেক অ্যাকাউন্টের অ্যাক্সেস আছে, এর মধ্যেই ওই টাকাগুলো ডিপোজিট করতে হবে। এরকম ভাবে আমরা শেয়ারগুলো তাড়াতাড়ি কিনতে পারবো। এর মধ্যে লি প্যানিকে ইনফর্ম করে দেয় যে কিছুক্ষণের মধ্যেই আমাদের অ্যাকাউন্টে টাকা জমা হবে। আর ঠিক সেই রকম ভাবে তাদের অ্যাকাউন্টে টাকা ডিপোজিট হয়, 20 মিলিয়ন ডিপোজিট হয়। কিন্তু এই ওয়ার্কাররা তো জানতো না, তাই তারা মনোযোগ সহকারে কাজগুলো করতে থাকে। তারপরে লি প্যানির সাথেও একটা বারে দেখা করে। দুজন অনেক খুশি। প্যানি বলে, চলো 20 মিলিয়ন তো পাওয়া গেল। তখন লি বলে, এখন তো মাত্র 20 মিলিয়ন, কিন্তু আমার যে হসপিটাল ছিল সেটা জেজে বিক্রি করে 50 মিলিয়ন নিয়েছে। এখন জেজে থেকে আমাকে যেভাবে হোক আরো 30 মিলিয়ন নিতে হবে। বন্ধুরা, আপনারা সবাই এই মুভির শুরুতে দেখেছিলেন যে যখন লি অন্ধ ছিল তখন জেজে তার হসপিটাল বিক্রি করার প্ল্যান করেছিল আর তার মাধ্যমে জেজে 50 মিলিয়ন নিয়েছিল। তারপরে লি বলে, 20 মিলিয়ন তো আমি নিয়েছি, এখন বাকি 30 মিলিয়নও আমি তার থেকেই কেড়ে নেব। তো এখানে 20 মিলিয়ন থেকে কিছু টাকা নিয়ে লি হসপিটালে জিনার ভাইকে দেখতে যায়। জিনা বলেছিল যে তার ভাই হসপিটালে আছে, এই জন্য আমার টাকার প্রয়োজন। লি এখানে অনেকগুলো টাকা জনকে দেয় আর বলে, এই টাকাগুলো আপনি জিনার ভাইয়ের হসপিটালের বিল দেবেন। জন তো বিশ্বাসই করতে পারে না যে লি জিনার জন্য এত কিছু করছে। লি জনকে বলে, আপনি জিনাকে এটা বলবেন না যে টাকাগুলো আমি দিয়েছি, তাকে বলবেন সব টাকা আপনি দিয়েছেন। জন বলে, আমার জিনার জন্য তো অনেক চিন্তা হচ্ছিল, কারণ তার কেউ নেই, কিন্তু সে অনেক লাকি, কারণ তোমার মতো একজন ভালো লোক তার পার্টনার আর তাকে বিয়ে করতে যাচ্ছে। লি চমকে যায় আর বলে, এসব আপনি কি বলছেন? এরকম কিছুই না, আমি তো শুধু তার খুব ভালো একটা বন্ধু, আর কিছু না। তারপরে জন তাকে নিয়ে জিনার ভাইয়ের সাথে দেখা করতে যায়, কিন্তু ভাইয়ের নাম সেখানে অন্য কিছুই লেখা ছিল। লি তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে একটা মানসিক প্রতিবন্ধী ছেলে, তাই লির সাথে ঠিকমতো কথা বলতে পারে না। কিছুক্ষণ পর লিও চলে যায়। তখন জিনার ভাই একাই বলতে থাকে যে এই লোকটার আওয়াজ তো লির মতো, তাহলে কি এটাই লি নাকি? সে বারবার বলতে থাকে। অন্যদিকে আমরা জিনাকে দেখতে পাই যে এন্ড্রিউর জন্য খুবই বিরক্ত হচ্ছে, কারণ জিনার বারবার নিষেধ করার পরেও সে এই রেস্টুরেন্টেই খাবার খেতে আসে। তাই জিনা রেগে চাকু প্লেটে রাখার বদলে টেবিলের উপরে রেখে দেয় আর বলে, নাও তুমি নিজেই কেটে খাও। তখন এন্ড্রিউ ওনারকে ডাকতে যায়। জিনা তখন ভয় পেয়ে কেটে দেয়। এন্ড্রিউ বলে, তুমি এখানে কাজ করে এত কষ্টে জীবনযাপন করছো, তার থেকে আবার ডুডু গ্রুপে জয়েন হয়ে যাও, আমি তোমাকে নিজে সেখানে কাজে রেখে দেব। জিনা বলে, তুমি 2 টাকার এমপ্লয়ি হয়ে আমাকে কাজ দেবে? এমনিতেও আমি ওই কোম্পানিতে আর যাব না, বিশেষ করে ওই কোম্পানিতে। তারা দুজন তো এখানে কথা বলছিল, কিন্তু এই রেস্টুরেন্টে ওই গুন্ডাও বসেছিল, যাকে জিনাকে মারার জন্য পাঠানো হয়েছিল নাথানের পক্ষ থেকে। লোকটি জিনাকে ফলো করছিল, কারণ সে জানতো জিনা কাজ করার পর পার্ট টাইম ড্রাইভারের জব করে, তাই সে জিনাকে ড্রাইভিং করার জন্য হায়ার করে। কিন্তু ভাগ্যক্রমে এখানে লিও আসে আর দেখে জিনা ওই লোকের গাড়ি ড্রাইভ করছে। লি ভাবে যে ওই লোককে ড্রপ করার পর জিনাকে তো বাসায় আসতেই হবে, তখন আমি জিনাকে পিক করে নিয়ে তার বাসায় পৌঁছে দেব। এই কথা ভেবে সে জিনার পিছু করে। তখন ওই গুন্ডা জিনাকে একটা নিরালায় গাড়ি থামাতে বলে। জিনা একটু নার্ভাস হয়ে যায় আর জিজ্ঞাসা করে, আপনি এখানে থাকেন? কিন্তু তখন সে পেছন থেকে জিনার গলা টিপে ধরে। জিনা একদম ফেঁসে যায়, কিন্তু সে সাহস করে সেখান থেকে একটা কলম উঠিয়ে তার পায়ে মারে আর সেও ব্যথায় চিৎকার দিয়ে ওঠে।
তখন জিনা গাড়ি থেকে কোনোভাবে বের হয়ে পালিয়ে যায়। ঠিক সেই সময় লিও সেখানে পৌঁছে যায় আর সে তাড়াতাড়ি জিনাকে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো? তখন গুন্ডা বাইরে আসে আর লির উপরে অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু লি তো একজন টপ ফাইটার, তাই লি তাকে বাম থেকে ডানে, ডান থেকে বামে এভাবে অনেক মারতে থাকে। তখন জিনা ভয় পেয়ে তাকে ধরে বলে তোমার উপর কি কোনো প্রাণী ভর করেছে যে তাকে এত খারাপভাবে মারছো? তখন লি তার দিকে ঘুরে বলে তোমার কিছু হয়নি তো? এই কথা বলেই সে জিনাকে জড়িয়ে ধরে। জিনাও বুঝতে পারে না যে সে কি রিয়াক্ট করবে। তারপরে লি জিনাকে তার ঘর অর্থাৎ প্যানির বাসায় নিয়ে আসে। প্যানির ঘর অনেক বড় আর সুন্দর ছিল। লি জিনাকে বলে তুমি অনেক ভয় পেয়েছো, তাই আজ রাত এখানেই থেকে যাও, আর তুমি এত রিস্কের কাজ কেন করো? তখন জিনা লিয়ের হাতে আঘাত দেখতে পায় আর সেখানে ঔষধ লাগিয়ে দেয় আর অনেক ইমোশনাল হয়ে বলে বাবা মরে যাওয়ার পর আমি একা হয়ে গিয়েছিলাম, অনেক কষ্টে ছিলাম, কিন্তু আমাকে সাহায্য করতে কেউ আসেনি। তুমি সব বিপদ থেকে আমাকে বাঁচানোর জন্য চলে আসো। লি জিনাকে সান্ত্বনা দেয় আর তার ঘাড় টাচ করতে গিয়ে লি আলতো করে জিনার নাক টাচ করে আর বলে আজকে তুমি এখানেই থেকে যাও, বাকি কথা কালকে হবে। ক্লোসেটে নতুন কাপড় আছে, তোমার যেটা ইচ্ছা সেটা পরে নাও, আমার একটু কাজ আছে, আমি বাইরে যাব। এটা বলে লি বাইরে যায়। জিনার সাথে কাটানো মুহূর্তগুলো লিকে অনেক খুশি করে দেয়। পরের দিন এন্ড্রুকে দেখি লিফটে, যেখানে বাকি স্টাফরা আড্ডা দিচ্ছিলেন আর নিজেদের মধ্যে কথা বলছিলেন যে তোমরা কি জানো কোম্পানিতে নতুন ভাইস চেয়ারম্যান এসেছে? শুনেছি তার মা নাকি চেয়ারম্যানকে ফুসলিয়ে ফাসলিয়ে তাকে ফাঁদে ফেলেছিল, আর সেই মহিলার ছেলে এখানে এখন ভাইস চেয়ারম্যান হয়ে এসেছে। এন্ড্রু রেগে গিয়ে বলে তোমাদের যা বলার সামনাসামনি বলো, আমি ওই ভাইস চেয়ারম্যান, এখন বলো তোমাদের প্রবলেম কি? সবাই ভয় পেয়ে লিফট থেকে নেমে যায়। এনজিও তার অফিসের দিকে যেতে থাকে। তখন সে নাথানের অ্যাসিস্ট্যান্টকে ফোনে কথা বলতে শুনতে পায়। আসলে সেই গুন্ডার সাথে কথা বলছিল সে তাকে বলে তুমি এই সুযোগটাও হারিয়ে ফেললে, জিনাকে মারার জন্য তোমার আর কত সময় চাই? এনজিও সোজা গিয়ে তার শার্টের কলা ধরে বলে সত্যি কথা বলো, তোমাকে এসব করতে কে বলেছে? জিনার সাথে তোমার কিসের শত্রুতা? যদি তুমি তোমার মুখ না খোলো তাহলে আমি তোমার মুখ ভেঙে দেব, তাড়াতাড়ি বলো। অ্যাসিস্ট্যান্টও ভয় পেয়ে যায় আর সব কিছুই বলে দেয়। পরের সিনে অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড্রুকে জেলে নিয়ে যায়, যেখানে সে নাথানের সাথে দেখা করে। অ্যাসিস্ট্যান্টের মুখে আঘাত দেখে নাথান তাকে জিজ্ঞাসা করে তুমি আঘাত কি করে পেলে, আর অ্যান্ড্রুকে এখানে কেন নিয়ে এসেছো? এর তো আমি মুখই দেখতে চাই না। অ্যাসিস্ট্যান্ট বলে স্যার, এটা ডুডু গ্রুপের নতুন হেড আর এসপিডি টিমের ভাইস চেয়ারম্যান। নাথান তখন বলতে থাকে বাবার বুদ্ধি এত লোভ পেয়েছে যে একে ভাইস চেয়ারম্যান বানিয়েছে, সে কিছু বোঝে না নাকি? তখন অ্যাসিস্ট্যান্ট বলে এটা আপনার বাবার ছেলে, এই জন্য। নাথান চমকে ওঠে আর জিজ্ঞাসা করে ও তাহলে ওই মহিলার ছেলে যাকে কয়েক বছর আগে আমার মা মেরে বের করে দিয়েছিল? এই কথা শুনে এন্ড্রু বলে তুমি আমাকে যত ইচ্ছা বকা দিতে পারো, আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু যদি জিনার সাথে কোনো খারাপ কিছু করার চেষ্টা করো তাহলে তোমার অবস্থা খারাপ করে রেখে দেব। ব্যাস, নাথান অনেক রেগে যায় আর বলে তুমি আমার চাকর, বুঝতে পেরেছো? আগে বাইরে বের হই, তারপরে তোমাকে দেখে নেব। এন্ড্রু বলে যেদিন তুমি বাইরে বের হয়ে আসবে সেদিন দেখবো তুমি কি করো, কিন্তু ততদিন জিনার উপরে কোনো আঁচ যেন না আসে, না হলে আমি ওই কাজ করে দেব যার জন্য তোমাকে সারা জীবন জেলে থাকতে হবে, বুঝতে পেরেছো? এটা বলে এন্ড্রু চলে যায়। তখন নাথান অ্যাসিস্ট্যান্টকে বলে যদি এন্ড্রু ভাইস চেয়ারম্যান হয়ে যায় তাহলে বাবা কি একে ওয়ারিশ হিসেবে ঘোষণা করবে? অ্যাসিস্ট্যান্ট ভয়ে বলে জানি না স্যার, সেটাও হতে পারে। এই কথা শুনে নাথান তো পাগলের মতো হয়ে যায় আর চিৎকার করে বলে তুমি যাও আর আমার বাবাকে বলো আমাকে এখান থেকে বের করতে, আমি সবাইকেই মেরে ফেলবো। অন্যদিকে চেয়ারম্যান একটা ব্যাংকের লোন নেওয়ার জন্য যায়, কারণ সে যে প্ল্যান জানতে পেরেছে আর নিজের কোম্পানিকে বাঁচানোর জন্য সে বাকি শেয়ারগুলো কিনতে চাচ্ছে। কিন্তু ম্যানেজার বলে স্যার, এখন এই মুহূর্তে ডোডো গ্রুপের অবস্থা খুব একটা ভালো না, আর এই অবস্থায় আপনাকে কোনো ব্যাংক লোন দিতেও চাইবে না। চেয়ারম্যান তো অনেক টেনশনে পড়ে যায় যে সে এখন শেয়ারগুলো কিভাবে কিনবে। তখন পিএ বলে আপনি নীলের সাথে কথা বলেন, হয়তো সে আপনাকে সাহায্য করতে পারে। চেয়ারম্যানে তার কথা শুনে রাগ হয়, কিন্তু কোনো রাস্তা না পেয়ে সে নীলকে কল করে বলে আমার তোমার সাথে জরুরি কথা আছে, তুমি কি আমার বাসায় আসতে পারবে? কিন্তু নীল কঠোরভাবে বলে আমি তোমার বাসায় কেন যাব, যে জায়গায় বলবো সেই জায়গায় হবে আমাদের মিটিং। এটা বলে সে কল কেটে দেয় আর চেয়ারম্যান তার কথায় কোনো কিছুই মনে করে না, কারণ তার নেইলের প্রয়োজন। তারপর সে নেইলের বলা জায়গায় দেখা করতে যায়। আসলে ওইটা একটা পুরনো দোকান। নেইল চেয়ারম্যানকে জিজ্ঞাসা করে তোমার এই জায়গার কথা মনে আছে? কিন্তু এখন আর এরকম হবে না, কারণ তুমি নিজেকে খুবই স্মার্ট মনে করতে শুরু করেছো। আমি একজন পলিটিশিয়ান আর তুমি আমাকে অনেক অবমূল্যায়ন করেছো, আর এখন থেকে প্রত্যেকবার গেমে আমি জিতে যাব আর তুমি হেরে যাবে। নীল তো জানতেই চায় না যে চেয়ারম্যান তাকে কি বলার জন্য এখানে ডেকেছে, আর সে তার কথা বলা শেষ করে উঠে চলে যায়। চেয়ারম্যান তো একা একা বলে এটা তো সময় বলে দেবে যে কে কাকে হারিয়ে দেবে। পরের সিনে আমরা দেখতে পাই মুজো লিকে বলছে মনে হয় ডোডো গ্রুপ চেয়ারম্যানের হাত থেকে বেরিয়ে যাবে, কারণ শেয়ার কেনার জন্য তাকে কেউ লোন দিতে চাচ্ছে না। লি তখন বলে আমি একজনকে জানি যে আমাদেরকে ধার দিতে পারবে। মুজো তো অনেক খুশি হয়ে যায় আর বলে যদি তুমি এটা করতে পারো
তাহলে কোম্পানিকে আমরা বাঁচাতে পারবো। আসলে লি ওই 20 মিলিয়নের কথাই ভাবছিল, যেটা সে ফেক অ্যাকাউন্টের মাধ্যমে জেজের থেকে হাসিল করেছিল। ওই টাকাগুলি সে ডোডো গ্রুপের অ্যাকাউন্টে ট্রান্সফার করার কথা ভাবছিল, আর প্যানিও এই কথাতে রাজি হয়ে যায়। আর তার অ্যাসিস্ট্যান্ট এই টাকাগুলো ডোডো গ্রুপের অ্যাকাউন্টে ট্রান্সফারও করে দেয়। তারপর এখান থেকে দেখানো হয় লিকে, যে দ্বিতীয় চাল চালছে। লি জেজেকে বলে, স্যার, চেয়ারম্যান সব শেয়ার কিনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, আর সে টাকার ব্যবস্থাও করে ফেলেছে। মনে হয় সে আজকেই শেয়ারগুলো কিনে নেবে। জেজে তখন বলে, তার আগে আমাদের সব শেয়ার কিনে ফেলতে হবে। তারপর সে বডিগার্ডকে কল করে, কিন্তু সে কল পিক করে না। তারপর তারা দুজন জেজের সিক্রেট অফিসের দিকে যায়, কিন্তু যখন অফিসের স্টাফ চেক করে তখন সে দেখে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে তার মধ্যে একটা টাকাও নেই। এই জন্য তাড়াতাড়ি জেজেকে তারা ইনফর্ম করে। এই কথা শুনে জেজে তো শ্বাস বন্ধ হয়ে যায় আর বলে, এটা কিভাবে সম্ভব। অন্যদিকে ডোডো গ্রুপকে দেখানো হয় যারা শেয়ার কেনার জন্য একদমই তৈরি। এখানে তারপর জেজে তার সিক্রেট অফিসে যায়, আর তখন ঠিক 9টা বাজে। শেয়ারের দাম শুধু বাড়তেই থাকে, কারণ চেয়ারম্যান শেয়ার কেনা শুরু করেছে। যে টেনশনে পড়ে যায় আর ভাবে, কোথাও তো এইসব আবার বডিগার্ডের কাজ নয় তো, সে তো নিজের ফোন উঠাচ্ছে না, অবশ্যই কোনো সমস্যা আছে। আসলে বন্ধুরা, লি জেজের বডিগার্ডকে গাড়ির মধ্যে বেহুশ করেছিল, আর মনে হয় তাকে কোথাও বেঁধেও রেখেছে। এরকম করার জন্য জেজে লির ওপরে সন্দেহ করবে না। তার মনে হবে বডিগার্ড 20 মিলিয়ন টাকা তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে কোথাও পালিয়ে গিয়েছে। লি তো এখানে জেজেকে আরো উস্কে দেয় যে, আমি স্বপ্নেও কখনো ভাবিনি আপনার বডিগার্ড এরকম করবে, এরকম ধোঁকাবাজ বের হবে। তখন জেজে বলে, না, সে তো এরকম লোক ছিল না, মনে হয় অবশ্যই সে কোনো বিপদে পড়েছে। প্রথমে আমাদের টাকার ব্যবস্থা করতে হবে। তারপরে জেজে তাড়াতাড়ি নীলকে কল করে বলে, আমার অনেক টাকার প্রয়োজন, ভিক্টরের সাথে কথা বলে তাড়াতাড়ি ব্যবস্থা করো, না হলে আমরা ডোডো গ্রুপ কখনোই কিনতে পারবো না। তারপরে নীল ভিক্টরের সাথে দেখা করে আর বলে, আমরা খুবই বিপদের মধ্যে আছি, আপনি যে টাকা কালকে দিতে চেয়েছিলেন কোনোভাবে সেই টাকাগুলো আজকেই আমাদেরকে ট্রান্সফার করে দিন। কিন্তু কোথায়, ভিক্টর তো এখানেও তাদেরকে না করে দেয়। এখান থেকে আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই চেয়ারম্যান ভিক্টরকে বলেছিল নীল একজন পলিটিশিয়ান, আর সে শুধু নিজের উদ্দেশ্যের জন্য তোমার আগে পেছনে ঘোরে। যদি তুমি তাকে টাকা দাও তারপরেও সে তোমাকে ব্লাস্ট কেস থেকে বাঁচানোর জন্য আসবে না। তাকে টাকা দেওয়ার বদলে যদি তুমি আমার কথা মানো তাহলে আমি ডোডো গ্রুপের নতুন অস্ত্র ইউনিটের জন্য তোমাকে চুক্তি দেব। এই জন্য তুমি তাকে টাকাগুলো দিও না। আর বন্ধুরা, এই ডিলের জন্যই ভিক্টর নীলকে না করে দেয়। এই কথা শুনে যে বুঝে যায় যে এখন নীল তাকে সাহায্য করতে পারবে না। তখন যে লিকে বলে, এখন আর কোনো রাস্তা নেই, এবার আমার টাকা দিয়ে শেয়ার কিনতে হবে। আমার কাছে 30 মিলিয়ন টাকা আছে, আমি ওই টাকা বের করতে পারবো। এই কথা শুনে লি ভাবে, ব্যাস, এখন আমার বাকি 30 মিলিয়ন টাকাও পেয়ে যাব, তাহলে এই কাজ শেষ হয়ে যাবে। আসলে বন্ধুরা, আপনাদের মনে আছে তো যে লিয়ের হসপিটাল বিক্রি করে টাকা পেয়েছিল? তো তারপর যে ব্যাংকে যাওয়ার জন্য বের হয়, আর লি তাড়াতাড়ি প্যানিকে কল করে বলে, আমি জেজেকে নিয়ে ব্যাংকে যাচ্ছি। যে ব্যাংক থেকে ওই 30 মিলিয়ন টাকা বের করবে। ব্যাংক থেকে বের হওয়ার পর আমি তোমায় কল করব, তুমি যেভাবেই পারো আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করাবে। যদি সেখানে সব টাকা জ্বলেও যায় তারপরেও আমার কিছু যায় আসে না, কিন্তু যে যেন ডোডো গ্রুপ কোনোভাবেই কিনতে না পারে। কিন্তু প্যানি তাকে বকা দিয়ে বলে, যদি অ্যাক্সিডেন্টে তোমার কিছু হয়ে যায়? তখন লি বলে, আমার জীবনে কোনো চিন্তা নেই, আমি শুধু জেজেকে শেষ করতে চাই। এখানে যে লকার থেকে 20 মিলিয়নের চেক, বন্ডস আর কিছু টাকা সব বের করে একটা ব্যাগের ভেতরে রাখে আর ব্যাংক থেকে বের হয়ে যায়। এরপর সে লিকে বলে, গাড়ির স্পিড বাড়াও, আমাদেরকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে। লিও গাড়ির স্পিড বাড়ায়। অন্যদিকে প্যানি আর তার অ্যাসিস্ট্যান্ট অ্যাক্সিডেন্ট করানোর জন্য একটা ট্রাকে রেডি হয়ে থাকে। প্যানি তো এসব করতে চায় না, কিন্তু কি করবে? সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে, লির তো কিছু হবে না, তার কোনো আঘাত যেন না আসে, এটা মনে রেখো। অ্যাসিস্ট্যান্ট বলে, মজা করো না ম্যাডাম, অ্যাক্সিডেন্টও করতে হবে আবার আঘাতও পাবে না, এটা সম্ভব নয়, এটার গ্যারান্টি আমি দিতে পারবো না। এটা বলে সে গাড়ি চালু করে, আর তার মধ্যে লি প্যানিকে মেসেজ দিয়ে বলে, আমরা সিগন্যালের কাছে এসেছি, তোমরা তৈরি হয়ে যাও। তো এখানে রেড সিগন্যালে থামানোর বদলে লি সেটা ক্রস করে ফেলে। ওই সময় প্যানি ট্রাক সেখানে আসে, কিন্তু লিও থামে না, কিন্তু প্যানি তার মুড বদলে ফেলে আর গাড়ি অন্যদিকে ঘুরিয়ে নেয়। আর এখানে এই জন্য লির প্ল্যান ফেল হয়ে যায়। লি তো অনেক টেনশনে পড়ে যায়, কিন্তু যে শান্তিতে নিঃশ্বাস নেয় আর বলে, ভালোই হয়েছে বেঁচে গেছি। কিন্তু এখন লি টেনশন করে আর ভাবে, যদি যে সময় মতো পৌঁছে যায় তাহলে তো সে শেয়ারগুলো কিনে নেবে, আর সেটা আমি কখনোই দেখতে পারবো না। আর আজকে তো আমি ওর অ্যাক্সিডেন্ট করেই ছাড়বো। এইসব ভেবে সে সাইডে রাখা একটা গাড়ির সাথে ক্র্যাশ করার জন্য যায়। তখন যে চিৎকার করে বলে, আরে এটা তুমি কি করছো, গাড়ি ধীরে করো। কিন্তু লি গাড়ির স্পিড আরো বাড়িয়ে দেয় আর ওই গাড়ির সাথে সে ধাক্কা লাগিয়ে দেয়। গাড়ি অনেক ড্যামেজ হয়ে যায়, আর গাড়ির ভেতরে লি আর জেজের অবস্থা অনেক খারাপ ছিল। লি তার চোখ খুলে আর জেজেকে এই অবস্থায় দেখে অনেক খুশি হয়ে যায়। আর এখানেই এই পার্টটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কি মনে হয় আপনাদের এখানে কি হতে পারে?
তো যাই হোক, কেমন ছিল আজকের গল্পটি সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকুন।